আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। আমি আবারও নিষ্পলক চাহনিতে তাকিয়ে আছি ওনার দিকে। আমাকে তাকিয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করলেন, কি চাই বলো? একটি নির্জন প্রহর চাই। এটুকু? এনে দিবেন। এত কোলাহল ভালো লাগছে না। চারিদিকে কোলাহল ঝামেলা। কেমন অতিষ্ঠ হয়ে উঠেছে আমি। আমার সাথে একটি নির্জন প্রহরে যাবে? ভয় লাগবে না? কিসের ভয়? একটা প্রাপ্তবয়স্ক পুরুষের সাথে এত রাতে কোনো এক নির্জন নিরালয়ে যাবে? অনেক কিছুই তো হতে পারে। কি করবে তখন? অনেক কিছু হতে গিয়ে যদি দারুণ কিছু হয়ে যায় তাহলে তাই হোক। আপত্তি নেই তাহলে তোমার? এত কঠিন কথার তো উত্তর দিতে পারবো না। বুঝেছি, এটাই সম্মতির লক্ষণ। একটি নির্জন প্রহর উপহার দিতেই তোমাকে আজ নিয়ে এসেছি। উনি নেমে গেলেন। চায়ের দোকানের সামনের বেঞ্চে বসলেন। ধোয়া ওরা চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর আমার দিকে তাকাচ্ছেন। কি সাংঘাতিক চাহনি! আমি এদিক সেদিক তাকাচ্ছি। চোখ গেল একটা দারুণ মনোমুগ্ধকর দৃশ্যতে। রোশান স্যারের বয়সী একজন লোক আর সাথে তার ওয়াইফ আর একটা বছর তিনেক বয়সের একটি মেয়ে দাঁড়িয়ে আছে ফুলের দোকানের সামনে। সেখানে ঝুলছে বেলি ফুলের মালা। লোকটা কয়েকটা ফুলের মালা নিয়ে ওনার ওয়াইফের হাতে পেঁচিয়ে দিলেন। হাতে একটা চুমু দিলেন সবার চোখ এড়িয়ে। ইস, কি সুন্দর সেই দৃশ্য! আমারও ওনার হাত থেকে এভাবে মালা পরতে ইচ্ছে করছে। এরই মাঝে দেখি আরেকটি বাচ্চা ছিল কয়েকটা মালা কিনলো। ওইটুকু একটা বাচ্চা কার জন্য মালা কিনলো? হয়তো শখের বসেই কিনেছে। এরই মাঝে আমার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভাসছে তরির নাম্বার। ফোনটা রিসিভ করে কানে দিতেই তরি বলল, ভাবি ভালো আছেন? হ্যাঁ, তোমার কি অবস্থা বেবি? ভালো, বাট আজ একটা ভুল করে ফেলেছি, নিজের কাছে খারাপ লাগছে। কি ভুল? ট্রেনিং সেন্টার তো খানিকটা ভেতরে, ওখান থেকে কোনো অটোরিকশা কিছুই পাচ্ছিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখি আপনার বন্ধু মৃন্ময় বাইক নিয়ে যাচ্ছে। আমাকে পাশ কাটিয়ে চলে গেল। খানিকটা দূরে চলে গিয়েও আবার ব্যাক এলো। তারপর? তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে দাঁড়িয়ে আছেন, বাসায় যাবেন না? যাবো, বাট কিছুই পাচ্ছি না। রোহান আবার কাঁদবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমার বাইকে উঠতে পারেন। এগিয়ে দিয়ে আসি। না থাক ভাইয়া, আমি যেতে পারবো। পারবেন, বাট আপনার ছেলে কাঁদছে। কিভাবে জানলেন? পিহু বলল। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। বাইকে উঠুন, না হলে রাত হয়ে যাবে। কোনো উপায় না পেয়ে আমি তার বাইকে উঠলাম। আসার সময় একটা বাচ্চা ডাবের খোলা ছুঁড়ে মারলো। বাইকের চাকার নিচে পড়তেই বাইক কাত হয়ে গেল। আমি ভয় পেয়ে তোমার বন্ধুর শার্ট খামচে ধরেছিলাম। যখন বাইক কাত হয়ে যাচ্ছিল উনি আমাকে বাঁচাতে বলছিল, তোরই আমাকে শক্ত করে ধরুন। আমার নিচে পড়লে আপনার ব্যথা লাগবে, ছুলে যাবে। ওনাকে শক্তভাবে ধরায় উনি রোডের উপর পড়লেন আর আমি ওনার উপরে। ওনার বেশ কিছু জায়গা ছুটে গিয়ে রক্ত বের হয়েছে। অথচ সেদিকে খেয়াল না দিয়ে বললাম, আরে ওকে কোথাও লাগেনি তো? বলল, না লাগেনি। আপনি তো আমাকে বাঁচা দিকে নিজে আঘাত পেলেন। আপনি আঘাত পেলে আমি বেশি ব্যথা পেতাম। ব্যথা কম পেতেই আঘাত নিলাম, এতেও শান্তি। বুঝলাম না। এটা একটা জটিল সমীকরণ। বোঝা ইজি নয়, তবে সহজটা বলি। আপনি কারো পৃথিবী মানে আপনার ছেলের, আর আমি দায়িত্ব নিয়ে এসেছি আপনাকে। তো আপনার কিছু হলে আমার খারাপ লাগবে, ব্যথা অনুভূত হবে। আচ্ছা উঠুন এবার। একটু হাতটা ধরে হেল্প করবেন? কেন করব না, উঠুন। তারপর কি হলো তরি বেবি? মৃন্ময়ের হাত ধরে উঠালে? ভাবি উঠালাম। কি করব? আমাকে বাঁচাতেই তো সে আহত হলো। মৃন্ময় ওদিকে কি জন্য গিয়েছিল? কোনো কাজ ছিল মনে হয়। কোনো কাজ নাকি উদ্দেশ্য কাউকে ড্রপ করা? হতে পারে ওনার কেউ ছিল এদিকে। আমার তো মনে হয় অন্য কিছু। কি ভাবি? না থাক, কিছু না। মৃন্ময়ের বেশি লাগেনি তো? না। খোঁজ নিয়েছ আর? না নিইনি। কেন? একজন পুরুষকে ফোন করা কি উচিত হবে? এমনি তার বাইকে উঠে ভুল করেছে, খারাপ লাগছে। আচ্ছা, এটা কি ভুল মনে হচ্ছে? হ্যাঁ ভাবি, ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে এমন ভুল রেগুলার করো। ভাবি কি সব বলেন? জানেন কি হয়েছিল? আবার কি? সেদিন আমি বাইরে বের হয়েছিলাম, বেখেয়ালিভাবে রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ একটা ভ্যানের চাকা উঠে গিয়েছিল। কোত্থেকে সেজন্য আমাকে ধরলেন। ঘামে ভেজা মুখ, ঘামে ভেজা শার্ট, মারাত্মক ক্লান্ত ছিল। আমাকে একটা দোকানের সামনে বসিয়ে দোকান থেকে বরফ চেয়ে পায়ে ডলে দিচ্ছিল। আর কেমন উত্তেজিতভাবে বলছিল, দেখে শুনে রাস্তা পার হবেন না, এত বেখেয়ালি কেন আপনি? আমি বেশ অবাক হয়ে তাকিয়েছিলাম আপনার বন্ধুর দিকে। মানুষের বিপদেই কিভাবে এগিয়ে আসে তাই দেখলাম। আরে বাহ, এত কিছু হয়ে যাচ্ছে। হচ্ছেই তো। রুহানের জন্য প্রতিদিন খাবার কিনে দিচ্ছে। আমি তো ঋণী হয়ে যাচ্ছি। ঋণ একদিন শোধ করে দিও। এইখানেই শেষ নয় ভাবি, আরও একটা বিষয় অবাক হয়েছি। কি বিষয় বেবি? আমি যখন তোমার বন্ধুর সাথে বাসায় আসছিলাম তখন দেখি ওশান রোহানের জন্য বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে আর মৃন্ময়কে দেখে একটা বিশ্রী ভাষা দিয়ে বলল, এসেই নাং ধরা হয়ে গিয়েছে, সব কি ফ্রিতে দিয়ে টাকা ইনকাম করছিস? মৃন্ময় মানে তোমার বন্ধু, উনি খুব রেগে গেলেন। ওশানকে কয়েকটা ঘুষি মেরে বললেন, মাদারের বাচ্চা, সবাইকে নিজের মতো ভাবিস? এখানেই পুঁতে দেবো তোকে আজ। ওশান মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, মৃন্ময় তোর এত বড় সাহস, আমার বউ নিয়ে ফুর্তি করছিস? মৃন্ময় আরও বেশি রেগে গিয়ে বলল, ডিভোর্সের পর কিসের বউ? আমি তখন তোমার বন্ধুকে টানতে টানতে নিয়ে এলাম, কারণ ঝামেলা হোক আমি চাচ্ছিলাম না ভাবি। কিন্তু ওরা দুজন দুজনকে চেনে কিভাবে বলুন তো? তোরই তোমাকে কিছু বলার আছে, পরে বলবো, সময় নিয়ে। এখন রাখি।
উনি চা শেষ করে আমার ফোনে কথা শেষ হওয়ার অপেক্ষা করছিলেন। ফোন কেটে দিতে উনি এসে রিকশায় বসলেন। আবারও চেয়েছেন আমার দিকে। আমি দেখতে পাচ্ছি ওনার দু চোখে হাজারো কথা যা উনি বলতে চাইছেন। যদিও আমি কিছুটা আন্দাজ করছি, কেননা যাকে ভালোবাসা হয় তার চোখের ভাষা বোঝা খুব একটা কঠিন ব্যাপারও নয়। ওই চোখ নিশ্চয়ই ভালোবাসার গল্প শোনাবে, যে গল্পে প্রেমালিঙ্গন করতে আর কোনো বাধা থাকবে না। আমার কাঁধের ওপর হাত রাখলেন। উষ্ণাকে স্পর্শ অনুভূত হলো, কিন্তু আমার অস্বস্তি ফিল হলো না, বরং মনে হলো এই পথ যেন না শেষ হয়। ওনার এই স্পর্শটুকু যেন আজীবন লেগে থাকে। রিকশা চলতে চলতে একটা নির্জন জলাশয়ের কাছে পৌঁছালো। ছোট্ট একটা রিসোর্ট, এখানে নাকি মানুষ প্রায় রাতে ঘুরতে আসে। ঘুরতে আসার আগের দিন বুকিং দিয়ে রাখতে হয়, শুধু বিবাহিত দম্পতিদের জন্য প্রযোজ্য। উনি রিকশাওয়ালাকে টাকা দিয়ে বিদায় দিয়ে দিলেন। রিসোর্টের ভেতরে মোটামুটি ভালোই জায়গা আছে। ছোট্ট একটা বিল্ডিংও আছে। বিল্ডিংয়ের নিচতলায় আলো জ্বলছে। ওখানে একটা দোকান আছে। এখানে যারা আসে তাদের আপ্যায়নের জন্যই দোকানটা। বিল্ডিংটা দোতলা বিশিষ্ট। নিচতলার দোতলা দিয়ে 4 জোড়া দম্পতি এখানে থাকতে পারবে। এখানে বড় একটা জলাশয়, জলাশয়ের অপর প্রান্তে বড় একটা গাছ। সে গাছের সাথে দোলনায় দুলছে একজোড়া আদুরে দম্পতি প্রিয় মানুষকে আলিঙ্গন করে। ভালোবাসা সত্যি সুন্দর, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আমরা জলাশয়ের পাড়ে গিয়ে বসলাম। জলাশয়ের ভেতরে পদ্মপাতা, সাথে বড় বড় লাল পদ্ম ফুটে আছে। আমি পানিতে পা ভিজিয়ে বসলাম। আমাকে দেখে উনিও পানিতে পা ভেজালেন। আমি পা দুলাচ্ছি, পানিতে খলখল শব্দ হচ্ছে। উনি আস্তে করে ওনার পা আমার পায়ের উপর তুলে দিলেন। আমার চঞ্চল পা দুটো থেমে গেল। পানি থেকে দৃষ্টি সরিয়ে ওনার মুখপানে গিয়ে স্থির হলো। অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন মনের মাঝে উকি দিচ্ছে। এবার প্রশ্নটা করেই ফেললাম। মিহি কণ্ঠে বললাম, আমরা এখানে কেন এসেছি? এখানে তো মানুষ প্রেম করতে আসে, আমরা কেন এসেছি? উনি সহজভাবেই উত্তর দিলেন, আমরা অন্য কিছু করতে এসেছি। অন্য কিছু মানে কি? উনি হেসে ফেললেন। ওনার প্যান্টের পকেটে হাত গুজে কিছু একটা বের করতে করতে ওনার দিকে আমার একটা হাত টেনে নিলেন। আমি আবারও অবাক হলাম। এই মানুষটার এত পরিবর্তন কেন? এত পরিবর্তন! উনি কয়েকটা বেলি ফুলের মালা বের করলেন। দেখা মাত্রই আমি সহসাই হেসে দিলাম। ইস, এটাই চাচ্ছিলাম। তখন আমি মনে মনে ঠোঁট কামড়ে তাকিয়ে আছি ওনার দিকে। প্রচণ্ড উত্তেজিত আমি, ভীষণ আনন্দিত। উনি বেলি ফুলের মালা আমার হাতে পেঁচিয়ে দিতে দিতে বললেন, আমি তখন দেখেছিলাম তুমি বেলি ফুলের মালার দিকে তাকিয়েছিলে। আমার সর্বক্ষণ খেয়াল থাকে তুমি কখন কি করছো। মনে মনে ভাবছিলে তোমার বর একজন বুড়ো বয়স্ক আনরোমান্টিক মানুষ, এসব বুঝবে না, তাই তো? আমি আনরোমান্টিকতা হুম আমি রোমান্টিকতা বুঝি না, এটা ঠিক। তবে এসব টুকটাক সারপ্রাইজ বউকে দিতেই পারি। বউকে নিয়ে একটা নির্জন প্রহর কাটাতে পারি। একটা নয়, আরও হাজারটা প্রহর কাটাতে পারি, যদি বউ চায় আর কি। একটু রাগি মোটেই বললাম, আপনি বুড়ো? বুড়ো? আরও কালো? আর কতবার বলবো আপনি কালো নন, আপনি শ্যাম সুন্দর পুরুষ। এই মানুষটা নিজেও জানে না যে সে কত হ্যান্ডসাম আর সুন্দর আমার চোখে। জানলে বোধহয় সব ছেলে শ্যাম পুরুষ হয়ে না জন্মানোর জন্য আফসোস করত। আচ্ছা, বুঝলাম, আমার বউয়ের চোখে আমি শ্যাম সুন্দর। ওনার মুখে বউ সম্বোধনটাও আমাকে আরও লজ্জা দিচ্ছে। জীবনে প্রথমবার এমন আচরণ ওনার মাঝে দেখছি। আমি তাকিয়ে আছি আমার হাতের দিকে। উনি বললেন, কি দেখছো? আমার হাত। নিজের হাতে কি দেখছো? আমার হাত আজ এত সুন্দর লাগছে কেন? সুন্দরের কমতি ছিল কবে? ছিল আগে। আজ সুন্দর বেশি লাগার কারণ, শ্যাম সুন্দর পুরুষের ছোঁয়াতে আমার সবই অন্যরকম হয়ে যায়, তাই না? আবারও কিছুক্ষণ দুজন তাকিয়ে রইলাম জলাশয়ের দিকে। একটা ফুটন্ত পদ্মের পাশে চাঁদ দেখা যাচ্ছে। জলাশয়ের পানিকে যেন আয়নার মতো দেখাচ্ছে। ওনার গায়ে হাত দিয়ে বললাম, দেখুন, পানিতে আমার মুখ দেখা যাচ্ছে, একদম আয়নার মতো, তাই না? তুমি আসবে বলেই জলাশয়ের পানি আজ শুভ্র পবিত্র আয়না। জলাশয়ের খেয়ে কাজ নেই, আমার জন্য শুভ্র পবিত্র হতে যাবে। আমি কে তার? উনি আমার কাঁধে হাত দিয়ে আমাকে টেনে ওনার সম্পূর্ণ কাছাকাছি নিয়ে নিলেন। মাথাকে ওনার বুকে ঠেকলো। ওনার বুকের সাথে আমাকে চেপে ধরে আমাকে আদুরে কণ্ঠে বললেন, সারা, একটা কথা বলতে চাই। বলুন। আমাকে কি সবসময় স্যারের নজরে দেখতে? স্যারকে কি ক্রাশের নজরে দেখব? আমি কিন্তু তোমাকে কখনো স্টুডেন্টের নজরে দেখতাম না। তাহলে আমি অনেক আগে থেকেই তোমাকে বউয়ের নজরে দেখতাম। আমাকে? আমি জানতাম এই চঞ্চল পরীটা আমার বউ হবে। আমি তো আপনাকে আগে কখনোই দেখিনি, কিন্তু আমি দেখেছি বহু জনম আগে। বলুন, আগে কিভাবে চিনেন? ওসব বলে সময় নষ্ট করতে চাই না। তাহলে কলেজে এমন খারাপ ব্যবহার করেছিলেন কেন? খারাপ ব্যবহার করেছিলাম? রাগ করেছিলে? খুব। এখনও রাগ আছে? বলবো না। আচ্ছা, কান ধরলাম সেদিনের জন্য। এবার বলো, রাগ কমেছে কিনা? রাগই নেই। তোমাকে কিছু বলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কেন? এই বয়সে যদি অপমানিত হতে হয়? এসব কি বলছেন? যদি আমাকে ফিরিয়ে দাও। আপনার কি মনে হয় ফিরিয়ে দেব? এখন মনে হচ্ছে না, তাই আজ সাহস করে নিয়ে এসেছি। আজ একটা বিশেষ দিন, এই জন্য। বিশেষ দিনে বিশেষ মানুষকে বিশেষ কথাটা বলা জরুরি। আমি বিশেষ মানুষ? শুনেছি মেয়ে মানুষ এসব বিষয়ে একটু বেশি ট্যালেন্টেড হয়। তাহলে তুমি কেন বোঝো না? আপনাকে বোঝা কি সহজ কথা? তোমার জন্য তো আমি সহজেই। আচ্ছা, বলো না, কি বলবেন? ভালোবাসি সারা।
তোমার ভালোবাসার আঁচলে বাঁধবে আমাকে, আমার পিপাসিত হৃদয়কে তোমার ভালোবাসা দিয়ে শীতল করবে। মুহূর্তের মাঝে মনে হলো আমার সমস্ত পৃথিবী ভূমিকম্পনের মতো কাঁপছে। উনি আমাকে ভালোবাসেন, এর থেকে খুশি আর আনন্দ কি আমার জীবনে আছে? আমি ঠিক কি উত্তর দিব জানি না। উনি আমার মুখে হাত বুলিয়ে বললেন, কি হলো, উত্তর দাও। ভীষণ লজ্জায় আমি ওনাকে ধাক্কা মেরে ছুটে চলে এলাম বিল্ডিংয়ের কাছে। ওয়ালে পিঠ থেকে 2 হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছি। উনিও কিছুক্ষণের মাঝে চলে এলেন। পালাচ্ছ কেন সারা? উত্তর নেই তোমার কাছে? চোখ মেলে দেখে উনি তাকিয়ে আছেন আমার দিকে। কাতর কণ্ঠে প্রশ্ন করলেন। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, আগে বলুন আজ বিশেষ দিন কেন? আজ আমার জন্মদিন। আগে বলবেন না? নিজের জন্মদিন কেউ নিজে বলে? কেউ বলে না বলে আপনি বলবেন না? না। আমি এখন কিভাবে উইশ করবো আপনাকে? আমার কাছে কোনো গিফট নেই। জীবনের শ্রেষ্ঠ দামি গিফট চাইলেই দিতে পারো। জীবনের শ্রেষ্ঠ দামি গিফট চাইলেই দিতে পারো কি? তোমার আদর আর ভালোবাসা। আমি ড্যাব ড্যাব করে তাকালাম। লজ্জা পেলে? না। তোমার চোখে মুখে ভীষণ লজ্জা দেখছি আমি। মাথা ঘুরছে, চা খাবো। চা খাবে? হুম। তুমি না খাও না? খাই না মানে কখনো খাবো না তা তো নয়। উনি বিল্ডিংয়ের নিচে দোকানে গিয়ে বললেন, 2টো চা পাঠিয়ে দিন আমাদের রুমে। আমার হাত ধরে রুমের দিকে রওনা হলেন। নিচতলার 2টো সিঁড়ি পার হতেই আমাকে কোলে তুলে নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করলেন।